আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। সবাই যার যার ঘরে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে গণতন্ত্র ও গণতন্ত্রায়ন এই কোর্সটির যে টপিকটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হচ্ছে গণতন্ত্রায়ন ও আধুনিকায়ন তত্ত্ব। এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেটি বর্তমান সময়ের সাথে যুগোপযোগী এবং একটি সুদূরপ্রসারী একটি গঠন ব্যবস্থা। বর্তমান বিশ্বে রাজনীতিতে বিশ্বের অনেকাংশে বিশ্বের বিভিন্ন দেশে যে গণতন্ত্রের যে একটি অগ্রযাত্রা সূচিত হয়েছিল সেটি এখনও তার ধারা এখনও বর্তমান আছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও সেই ধারা বর্তমান থাকবে। অনেকে মনে করেন যে 1991 সালে সোভিয়েত রাশিয়ার যে পতন ঘটেছিল তার পিছনে এই গণতন্ত্রেরই একটি মুখ্য ভূমিকা পালন করেছিল। কারণ সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে একটি নতুন যুগের সূচনা, গণতন্ত্রের যে অগ্রযাত্রা সাধন হয়েছিল তার পিছনে এই গণতন্ত্রের একটি বিশাল ভূমিকা আমরা দেখতে পাই। যদিও গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছিল প্রাচীন গ্রিস থেকে এবং তার ধারা এখনও পর্যন্ত বর্তমান আছে। আর এই গণতন্ত্রকে আরও বেশি সময় উপযোগী, আরও বেশি যুগোপযোগী এবং আধুনিক এই সমাজ ব্যবস্থার সাথে আরও বেশি তাল মিলানোর জন্য যে একটি নতুন ধারার আমরা জন্ম দিয়েছি সেটিকে আমরা বলে থাকি গণতন্ত্রায়ন। তো আসলে বর্তমান বিশ্ব রাজনীতিতে গণতন্ত্রায়ন এটি একটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রত্যয় এবং এই যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আরও বেশি সময়োপযোগী করার জন্য এবং এর মধ্যে গণতন্ত্রের মধ্যে আরও প্রযুক্তিগত ধারণার বিকাশ ঘটানোর জন্য এই গণতন্ত্রায়নের ধারণাটি সূচিত হয়। তো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব যে গণতন্ত্রায়ন বলতে আমরা আসলে কী বুঝি। তো সাধারণভাবে গণতান্ত্রিক এক রাষ্ট্রে গণতন্ত্রের অগ্রযাত্রা বলতে আমরা বুঝে থাকি যে রাষ্ট্রের জনসাধারণের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, ভিত্তিক, রাজনৈতিক সকল দিক থেকে যখন মানুষের যখন যার যার প্রাপ্য সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা থেকে তার সেই প্রাপ্যটা যখন সে পেয়ে যায় বা যখন সে পায় তখন আমরা বলি যে আসলে রাষ্ট্রের সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ লাভ করেছে। তো সাধারণভাবে গণতন্ত্র বলতে আমরা এমনই এক ধারণাকে বুঝি। আর গণতন্ত্রায়ন যে একটি ধারণা বা কনসেপ্ট সেটি বলতে আমরা অনেকাংশে বুঝিয়ে থাকি যে আসলে যে একটি গণতন্ত্রের যে চরিত্র সেটি সবসময় কিন্তু নিয়ত পরিবর্তনশীল একটি প্রক্রিয়া এবং এই ধারণাটি সাম্প্রতিক সময় বিশ্ব রাজনীতিতে গণতন্ত্রায়ন এই ধারণাটা সূচিত হবার ফলে আরও বেশি গণতন্ত্রের যে কনসেপ্টটি সেটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। গণতন্ত্রায়ন ধারণাটি হচ্ছে গণতন্ত্রের অগ্রযাত্রাটাকে আরও বেশি এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটিকে আমরা সাধারণভাবে বুঝে থাকি এবং এক্ষেত্রে যে জিনিসটি লক্ষণীয় সেটি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে রাষ্ট্রের জনসাধারণের মধ্যে সমতা বজায় থাকতে হবে। ঠিক একইভাবে ধনী দরিদ্রর যে বৈষম্য সেটি নিরসন হবে, সামাজিক ক্ষেত্রে সকল প্রকার আর যে ভেদাভেদ সেটি দূরীভূত হবে, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরও বেশি প্রযুক্তির সমাবেশ আমরা দেখতে পাই। আসলে গণতন্ত্রায়ন বলতে আমরা এমন একটি প্রক্রিয়াকে বুঝি যে আরও বেশি
গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া। এবং এই ক্ষেত্রে গণতন্ত্রকে সফল করতে হলে এর মধ্যে আধুনিক যে যে ধ্যান ধারণা, আধুনিক যে বিকাশ, সেগুলোকে আরও বেশি জাগ্রত করতে হবে। এবং এক্ষেত্রে যেই ব্যবস্থাটি সবচেয়ে বেশি লক্ষণীয় সেটি হচ্ছে গিয়ে আরও বেশি রাজনৈতিক ব্যবস্থার স্থানান্তর। এর অর্থ হচ্ছে গিয়ে রাজনৈতিক দল এবং যারা সাধারণ জনমানুষ, তাদের মধ্যে রাজনৈতিক চেতনাটা আরও বেশি জাগ্রত। এর অর্থ হচ্ছে গণতন্ত্রের এটি একটি চলমান প্রক্রিয়া এবং এর মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে আরও বেশি গণতন্ত্রের দিকে ধাবমান করার যে একটি প্রক্রিয়া, এবং এর মধ্যে অবশ্যই প্রযুক্তির সাহায্যে এবং প্রযুক্তিগত এবং তাদেরকে কারিগরি জ্ঞানের মাধ্যমে আরও বেশি গণতন্ত্রের দিকে অগ্রসর হয়ে যাবার যে প্রক্রিয়া। সাধারণভাবে গণতন্ত্রায়ন বলতে আমরা এমনই একটি ধারণা বা এমনই একটি বিষয়কে আমরা বুঝে থাকি। এখন গণতন্ত্রায়ন যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আমরা কিছু উপাদান বা এলিমেন্টস আমরা লক্ষ্য করি। যেমন যে সকল রাষ্ট্র এই গণতন্ত্রায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিচালিত হবে, সে সকল দেশে আমরা দেখি রাজনৈতিক দিক থেকে তাদের মতো অধিক স্থিতিশীলতা অর্জন হবে। কারণ গণতন্ত্রায়নের পথে অগ্রসরগামী রাষ্ট্রে কোনো রকমের ভেদাভেদ থাকবে না। রাজনৈতিক দলগুলো এবং জনসাধারণের মধ্যে গণতন্ত্রের থেকে আরও বেশি যোগ সাজসে এবং সহযোগিতার সম্পর্কের ভিত্তিতে রাষ্ট্রীয় কার্যক্রমগুলো আরও বেশি পরিচালিত হবে। এবং এর কারণে যেটি হবে, সরকার এবং বিরোধী দল সকলের মধ্যে কিন্তু সহযোগিতামূলক যে একটি মনোভাব বা সহযোগিতামূলক যে একটি পরিবেশ আরও বেশি জাগ্রত হতে আমরা দেখব। গণতন্ত্রায়নের পথে অত্যাধিক পরিমাণ অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সমতা বিরাজ করবে। কারণ গণতন্ত্রায়নে রাষ্ট্রগুলোর মধ্যে কোনো রাষ্ট্র অধিক শক্তিশালী বা ধন সম্পদ বা অর্থনৈতিক দিক থেকে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে পিছিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি পুরোপুরিভাবেই বন্ধ থাকবে। প্রত্যেকটি রাষ্ট্র সমাজে একই পরিমাণভাবে উন্নতি সাধন করবে এবং প্রত্যেকটি রাষ্ট্রের আমরা যদি মাথাপিছু আয়ের দিকে লক্ষ্য করি তাহলে তখন দেখব যে গণতন্ত্রায়নের পথে অগ্রসরগামী প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু মাথাপিছু আয় কিন্তু প্রায় কাছাকাছি, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে রাষ্ট্রগুলোর মধ্যে একটি সমতা বিরাজ করবে। গণতন্ত্রায়নের ক্ষেত্রে সার্বজনীন অধিকার নিশ্চিত হবে। সকল প্রকার মানুষের যার যেটা অধিকার, মৌলিক অধিকার এবং মানবাধিকার পুরোপুরিভাবে নিশ্চিত হবে এবং গণতন্ত্রকে আরও বেশি কার্যকর এবং একটি উপযোগী ব্যবস্থা হিসেবে আমরা তাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। গণতন্ত্রায়নের মধ্যে যে আরেকটি উপাদান আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে উত্তম স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ। সরকার এবং জনসাধারণ উভয়ই যেহেতু প্রযুক্তিগত এবং কারিগরি জ্ঞানের মাধ্যমে রাষ্ট্র কার্যক্রম পরিচালনার কাজে তারা নিয়োজিত থাকবেন। তো এজন্যই আমরা লক্ষ্য করে দেখতে পারি যে সরকার এবং জনসাধারণের মধ্যে একটি স্বচ্ছতা এবং তাদের কর্মকাণ্ডের মধ্যে একটি জবাবদিহিতা লক্ষ্য করা যায়। গণতন্ত্রায়নের দিকে ধাবমান রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার সুষম বণ্টন থাকবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং তার মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্য কেউ তার এখতিয়ারের বাইরে বেশি ক্ষমতা কখনো প্রদর্শন করতে পারবে না। প্রত্যেকে যার ক্ষমতাকে সীমিত করে দেওয়া হবে এবং ওই সীমিত পরিসরের মধ্যেই তাকে চলাচল করতে হবে এবং সীমিত পরিসরের মধ্যে তাকে রাষ্ট্রীয় কার্যক্রমগুলো তাকে পরিচালিত করতে হবে। এক্ষেত্রে তার এখতিয়ারের বাইরে বেশি ক্ষমতা প্রয়োগ করার কোনো জায়গা থাকবে না। তো এখন এটি গণতন্ত্রায়ন যে একটি ধারণা, আমরা বলি যে আরও বেশি অর্থে গণতন্ত্রকে আরও বেশি কার্যকর রূপে
পরিচয় করিয়ে দিতে গণতন্ত্রের ধারণাটি আমাদের সামনে উদ্ভূত হয়। কিন্তু বাস্তবিক অর্থে যদি আমরা দেখি বা বাস্তবতার সাপেক্ষে, তখন আমরা দেখব যে গণতন্ত্রকে আসলে কার্যকর করতে হলে যে সকল উপাদান আমরা লক্ষ্য করলাম, সেটি কিন্তু পুরোপুরিভাবে বাস্তবায়িত করা আসলে কোনো রাষ্ট্রের পক্ষে কিন্তু পুরোপুরিভাবে সম্ভবপর না। কারণ তার কিছু অন্তরায় আছে বা তার কিছু সীমাবদ্ধতা বা বাধা আমরা লক্ষ্য করি। সেই বাধাগুলো নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। যেরকম গণতন্ত্রর যে মূল ধারা, যে সরকার জনসাধারণ, রাষ্ট্রের জনসাধারণের মধ্যে একটি সহযোগিতার মনোভাব থাকতে হবে। কিন্তু অনেকাংশে দেখা যায় যে রাষ্ট্রীয় জনসাধারণ এবং সরকারের মধ্যে অনেক সময় সহনশীলতার অভাব লক্ষ্য করা যায়। সরকার জনসাধারণের সাথে পুরোপুরিভাবে সহনশীল না, ঠিক রাষ্ট্রের জনসাধারণও সরকার এবং সরকার ব্যবস্থার সাথে অনেকাংশে আমরা সহনশীল হতে দেখি না। তো যার কারণে এই গণতন্ত্রায়নের যে ধারণাটা, সেটা অনেকাংশে বাধাপ্রাপ্ত হয়। এছাড়া অনেক অংশে আমরা দেখি যে রাজনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা বিরাজ করে। যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে সরকারি দল, বিরোধী দল, এছাড়া আরও অনেক ধরনের রাজনৈতিক দলের উপস্থিতি আমরা লক্ষ্য করি। এবং যত বেশি রাজনৈতিক দল বা যত বেশি ভাবের আদান প্রদান থাকবে, তখনই কিন্তু মতাদর্শগত পার্থক্যের কারণে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বা সরকার এবং জনসাধারণের মধ্যে কিন্তু অস্থিতিশীল বা রাজনৈতিক ক্ষেত্রে আরও বেশি প্রভাব বিস্তার করার জন্য আরও বেশি চেষ্টা চালাবে, যার কারণে নাকি রাজনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা আমরা লক্ষ্য করি এবং এটি একটি বড় বাধা হিসেবে কিন্তু কাজ করে। অনেক সময় দেখা যায় যে অবকাঠামোগত যে উন্নয়ন, যে একটি কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে তার যে একটি অবকাঠামো লাগে, একটি স্ট্রাকচার লাগে, সেই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অর্থের অভাব, জনবলের অভাব, অনেক সময় দেখা যায় যে সদিচ্ছার অভাব। তো এইসব কারণে অবকাঠামোগত যে উন্নয়ন আমরা চাই, সেটি অনেক সময় দেখা যায় যে বাধাপ্রাপ্ত হয় আরও বিভিন্ন রকমের কারণে। তো সেই সব কারণে দেখা যায় যে আমাদের যে গণতন্ত্রায়নের যে ধারাটা, সেটা অনেক সময় ব্যাহত হচ্ছে। এছাড়া আমরা অনেক সময় দেখি যে সরকারেরও বা রাষ্ট্রের জনসাধারণেরও অনেক সময় একটি বিশেষ কাজকে পুরোপুরিভাবে রূপ দিতে হলে তাদের মধ্যে অনেক সময় একটি দায়িত্বহীনতা আমরা লক্ষ্য করি। এবং যেহেতু অনেক সময় দেখা যায় যে সরকার এবং জনগণ বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজের প্রতি তারা দায়িত্বশীল থাকছে না, এবং এর কারণে দেখা যায় যে গণতন্ত্রায়ন সঠিকভাবে কিন্তু আমরা কার্যকর হতে দেখি না। এছাড়া আমরা অনেক সময় দেখি যে আইনের শাসনের অভাব, আইনকে পুরোপুরিভাবে সকলের জন্য প্রয়োগ করার যে একটি ধারণা বা একটি চেতনা, সেটি অনেক সময় কিন্তু এই গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় না। আর এছাড়া আরেকটি জিনিস যেটি খুবই গুরুত্বপূর্ণ, দেখা যায় যে সরকার বা রাষ্ট্রপ্রধানের একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, যে সরকার বা রাষ্ট্রপ্রধান অনেক সময় চায় যে জনগণকে এবং জনগণের ব্যক্তি স্বাধীনতা, জনগণের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনকে অনেক সময় বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে চায়। এবং এই নিয়ন্ত্রণ করার কারণে সরকার বা রাষ্ট্রপ্রধানের একটি কর্তৃত্ববাদী একটি মনোভাব তারা পোষণ করে থাকে, এবং এটি গণতন্ত্রায়নের পথে অনেক বড় একটি অন্তরায় হিসেবে আমরা লক্ষ্য করি। তো এই জন্য গণতন্ত্রায়নের যে ধারণাটাই, সেটি অনেকাংশে কিন্তু পুরোপুরিভাবে একটি সফল ধারণা হিসেবে আমরা অনেক সময় কিন্তু বলতে পারি না। কারণ গণতন্ত্রকে সফল করতে হলে আমাদের যে সকল নিয়ম নীতিকে আরও বেশিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন, সেটি অনেকাংশে কিন্তু ব্যাহত হচ্ছে। তো এখন এই গণতন্ত্রায়নের আমরা বিভিন্ন রকম তত্ত্ব আমরা দেখি। তো আজকে তোমাদের সাথে একটি তত্ত্ব বা থিওরি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আধুনিকায়ন তত্ত্ব বা ডেভেলপমেন্ট থিওরি। তো আধুনিকায়ন যে তত্ত্ব গণতন্ত্রায়নের, তো এই গণতন্ত্রায়নের যে ধারণাটির যেটি বিকাশ, যে আধুনিকায়ন তত্ত্বটি আসলে
উৎপত্তি হয়েছিল এটির আমরা জানি বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের ধারণার অনুযায়ী সর্বপ্রথম এই আধুনিকায়ন ধারণাটির বিকাশ লাভ করেছিল এবং 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 পরবর্তী সময়ে আমরা হার্ভার্ডের সমাজবিজ্ঞানী ট্যালকট দ্বারা এটির একটি দৃষ্টান্ত সরবরাহ করতে আমরা সমর্থন হয়েছিলাম। যদিও সর্বপ্রথম আমাদের সমাজবিজ্ঞানী বিশিষ্ট সমাজবিজ্ঞানী জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এই ধারণাটি সর্বপ্রথম একটু সূচনা প্রদান করেছিল, কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ট্যালকট উনি সর্বপ্রথম এটিকে একটি দৃষ্টান্তমূলক বা এটি একটি থিওরি আকারে আমাদের সামনে সর্বপ্রথম এই ধারণাটি সর্বপ্রথম দিতে সমর্থ হন। তো এই যে আধুনিকায়ন তত্ত্বের যে উৎপত্তি এবং বিকাশ, সেটি তোমাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করব। তো আধুনিকায়ন ধারণাটি বলতে বোঝায় হচ্ছে কি প্রাক আধুনিকায়ন বা ঐতিহ্যবাহী যেই ধারণা বা ঐতিহ্যবাহী যে সমাজ ব্যবস্থা, সেই ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার দিকে আধুনিক সমাজ ব্যবস্থা বা আধুনিক ও প্রগতিশীল সমাজ ব্যবস্থার দিকে আস্তে আস্তে অগ্রসর হওয়া বা আধুনিক সমাজ ব্যবস্থার সাথে জনসাধারণকে সংক্রমণ করার যে একটি প্রবণতা, সেটিকে অনেক সময় বোঝানো হয়। এবং এই যে এই তত্ত্বটি দ্বারা আমরা এই তত্ত্বটি যখন সর্বপ্রথম উদ্ভূত হয়েছিল, সেই সময় শুধুমাত্র অভ্যন্তরীণ যে কারণগুলো সেগুলোর উপরে সহায়তা করে বা অভ্যন্তরীণ কারণগুলোর উপরে বিবেচনা করে এই তত্ত্বটি প্রদান করা হয়েছিল। যেমন এখানে বলা হয়েছিল যে রাষ্ট্রের বিশ্বের প্রতিটি রাষ্ট্রকে একইভাবে উন্নতির দিকে ধাবমান করতে হবে। তো এক্ষেত্রে একটি বড় সমস্যা ছিল, সেটি হচ্ছে গিয়ে যে সকল রাষ্ট্র সাধারণত পিছিয়ে আছে সেগুলোকে আরও উন্নতির বা আরও প্রগতিশীল সমাজ ব্যবস্থার দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু যেসব রাষ্ট্র শুরু থেকেই তারা উন্নত রাষ্ট্র এবং প্রগতিশীল, তাদেরকে যদি আরও বেশি উন্নত করা হয়, তখন দেখা যাবে যে এই যে ব্যালেন্স অফ যে পাওয়ার, সেটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমরা কার্যকর করতে পারবো না। কারণ যে অলরেডি উন্নত সে আরও এগিয়ে যাবে, আর একটি পিছিয়ে পড়া রাষ্ট্র কিন্তু তার জায়গায় যাবে। তো এক্ষেত্রে আমরা বলবো যে শুধুমাত্র অভ্যন্তরীণ বিষয়গুলোর দিকে লক্ষ্য করেই এই তত্ত্বটি প্রদান করা হয়েছিল। এর পুরোপুরিভাবে যে আনুষঙ্গিক এবং যে বাহ্যিক যে কারণগুলো সেটির উপরে জোর দেওয়া হয়নি। আধুনিকায়ন তত্ত্বটি সেই সময়ে মুক্তবাজার অর্থনীতি এবং সমাজতান্ত্রিক যে মতাদর্শ এবং বিশ্ব ব্যবস্থার এবং এই যে একটি সমালোচনার উপরে ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছিল। কারণ আমরা দেখেছিলাম যে এক সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যে একটি বিশ্ব ব্যবস্থা ছিল, যে সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী উভয়ের মধ্যে একটি দ্বন্দ্বমূলক পরিস্থিতির ভিত্তিতে কিন্তু বিশ্বে একটি বড় পরিবর্তন আমরা লক্ষ্য করি, এবং এই পরিবর্তনের একটি অংশ হিসেবে কিন্তু এই আধুনিক তত্ত্বটি কিন্তু সূচিত হয়েছিল। এবং এই সূচনাটি যদিও এই দুই মতবাদের মধ্যে যে এই বিরোধকে কেন্দ্র করে, এবং আধুনিকায়নটা আসলে কেন প্রয়োজন, কোন প্রক্রিয়ার দিক থেকে আধুনিকায়নটা জরুরি, এবং এই আধুনিকায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে যে অবকাঠামোগত যে সকল উন্নয়ন প্রয়োজন, সেই বিষয়গুলোর দিকে আসলে আলোকপাত করা হয়নি। এবং পরবর্তীতে আমরা দেখি যে 19 শতকের শেষের দিকে আসলে সামাজিক যে ডারউইনবাদের মতো সমাজতাত্ত্বিক তত্ত্বগুলো আমাদের সামনে তখন মানব সমাজের ইতিহাসের বিবর্তন, মানব জাতির যে পরিবর্তন এবং এর উপরে ভিত্তি করে যে সাধারণ মানুষের যে জিজ্ঞাসা, সেগুলা তখন আমরা দেখতে পাই। এবং আধুনিকায়ন তত্ত্বটি ম্যাক্স ওয়েবারের একটি ঐতিহ্যবাহী এবং একটি আধুনিক সমাজ ব্যবস্থার যে একটি রূপান্তর, সেই হিসাবে কিন্তু আমরা দেখি। যদিও আধুনিকায়ন তত্ত্বটি পুরোপুরিভাবে
আধুনিক সমাজ ব্যবস্থার দিকে ধাবমান হবার জন্য ম্যাক্স ওয়েবার ইঙ্গিত প্রদান করেছিল, কিন্তু তারপরেও কিন্তু এই ধারণাটি আমরা একটা ঐতিহ্যবাহী ধারণা হিসেবে আমরা ধরে নিই। এবং পরবর্তী সময় এই যে আধুনিকায়ন যে মতবাদটি সেটি একসময় কিন্তু অচল হয়ে যায়। এর কারণটা হচ্ছে পরবর্তী সময় যখন জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংগঠনগুলো যখন জন্ম লাভ করে, তখন তারা তারা বিশ্ব ব্যবস্থাকে বা বিশ্ব সমাজ ব্যবস্থাকে একটি নতুন স্টেজে নিয়ে যাওয়ার জন্য বিশ্বায়ন প্রক্রিয়াটা কিন্তু সামনে আনে, এবং এই বিশ্বায়ন প্রক্রিয়াটা তার কার্যকর হবার কারণে আস্তে আস্তে কিন্তু এই আধুনিকায়ন ধারণাটি কিন্তু একটি ব্যর্থতার পর্যবসিত হয়। এখন আমরা দেখব যে ম্যাক্স ওয়েবার যে আধুনিকায়ন তত্ত্বটি যে প্রকাশ করেছিলেন, সেই আধুনিকায়ন তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ আসলে কী ছিল। ম্যাক্স ওয়েবার আধুনিকায়ন তত্ত্বটিকে উপরে গুরুত্ব প্রদান করার জন্য তিনি প্রতিষ্ঠানের প্রাধান্য রচনা করেছিলেন। এর অর্থটা হচ্ছে এটাই যে গণতন্ত্রের আধুনিক যে ধারণা সেটি হবে হচ্ছে পুরোপুরিভাবে প্রতিষ্ঠান কেন্দ্রিক, এবং প্রতিষ্ঠানের প্রাধান্য সেখানে অনেক বেশি বিরাজমান থাকবে। এই তত্ত্বটির উপরে আধুনিকায়নের উপরে গুরুত্ব প্রদান করা হয়েছিল। আধুনিকায়ন এবং আধুনিকায়নের দিকে ধাবমানের যে সকল নিয়ম নীতি এবং কিভাবে একটি জাতি এবং সমাজ ব্যবস্থা ঐতিহ্যবাহী থেকে আধুনিক সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হয় সেই বিষয়ের উপর তিনি জোর দিয়েছিলেন। এছাড়া আমরা দেখি যে আধুনিকায়ন ধারণা আমাদের মুক্তবাজার অর্থনীতিটা প্রচলন করতে আমাদের সাহায্য করেছিল। একটি সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা থেকে মুক্তবাজার এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার যে একটি ধাপ, সেটি এই আধুনিকায়ন তত্ত্বের মাধ্যমে আমরা দেখতে পাই। আধুনিকায়ন তত্ত্ব আমাদের নতুনভাবে সামাজিক পরিবর্তনগুলো আমাদের সামনে আনতে আমাদের সহজ করে। আমাদের সমাজ এবং সমাজ ব্যবস্থায় যে একটি রাতারাতি যে সকল পরিবর্তনগুলো আমরা দেখতে পাই, সেই পরিবর্তনগুলোর প্রতি আধুনিকায়ন তত্ত্ব আমাদের ইঙ্গিত দেয়। এছাড়া আমাদের সকল ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে প্রযুক্তিগত ও জ্ঞানের উন্নতির সাথে প্রযুক্তির এবং প্রযুক্তির বিকাশের ফলে কিভাবে আসলে আমরা আমাদের কারিগরি জ্ঞানটাকে আমাদের মেধার বিকাশ ঘটাতে পারি, সেটির প্রতি আধুনিকায়ন তত্ত্ব ও আমাদের গুরুত্ব প্রদান করেছিল। তো এখন আমি বলবো যে আসলে আধুনিকায়ন তত্ত্বটি আসলে কেন প্রয়োজন। আধুনিকায়ন তত্ত্বের যে গুরুত্ব সেটি হচ্ছে যে আধুনিকায়ন তত্ত্ব আমাদের মুক্তবাজার অর্থনীতি এই ধারণাটি সর্বপ্রথম পোষণ করে। দেশের রাষ্ট্রগুলোকে একটি নতুন সমাজ ব্যবস্থার দিকে বা একটি রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যেতে অনেক সময় সমর্থন হয়। এই একটি ধারণা সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক যে একটি মতভেদ সেটি দূরীভূত করে সকলকে আধুনিকায়নের পথে নিয়ে যেতে আমাদের কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া ক্ষমতার ক্ষেত্রে যে ভাবধারাগত যে পরিবর্তন, ধনী দরিদ্র বৈষম্যর যে একটি রীতি, সেই রীতি থেকে সমাজকে একটি সমতার ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থার দিকে নিয়ে যেতে আমাদের সমর্থন হয়। তো গণতন্ত্রায়নের এই আধুনিকায়ন তত্ত্বটির গুরুত্ব এবং বৈশিষ্ট্য যদিও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে সাথে কিন্তু তার কিছু সীমাবদ্ধতাও আমরা দেখি। যেমন আসলে এই যে ধারণাটি সেটি আসলে সময়ের সাথে অসামঞ্জস্য। তার অনেকগুলো নিয়ম নীতি এবং অনেকগুলো বৈশিষ্ট্য আধুনিক সমাজ ব্যবস্থার তাই যদিও গণতান্ত্রিক একটি ধারা প্রচলিত, কিন্তু তারপরও আমরা এটিকে একটি কার্যকরী ব্যবস্থা হিসেবে কিন্তু বলতে পারবো না, কারণ এর অনেকগুলো অংশ কিন্তু এখনও অলিক, যে পুরোপুরিভাবে সমাজ ব্যবস্থার সাথে এখনো মিশে যাওয়া এখনো সম্ভব নয়। এই ধারণাটি একটি অনেকটা বিলাসিতাপূর্ণ, যে অনেক কিছু যেহেতু প্রযুক্তি সমাবেশ ঘটাতে হবে, এই জন্য অনেক অর্থের প্রয়োজন। বিশ্বের সব রাষ্ট্রের পক্ষে একই রকম অর্থের যোগান দিয়ে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক থেকে সফল করা সব রাষ্ট্রের পক্ষে একই রকমভাবে কিন্তু সম্ভবপর নয়। এছাড়া আমরা এখানে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় দৃষ্টিকোণটাকে
এই অংশে কিন্তু কম প্রাধান্য দেওয়া আছে এবং এটি একটি বড় সমস্যা। এছাড়া আমরা দেখি যে অনেক ক্ষেত্রে সাংস্কৃতিক অবকাঠামোর যে অপ্রতুলতা বা সাংস্কৃতিক এই কাঠামোর যে ভিত্তিটাকে তৈরি করতে হলে আমাদের যে সকল পরিকল্পনার প্রয়োজন, সেই পরিকল্পনা কিন্তু আসলে আধুনিকায়ন তত্ত্বে পুরোপুরিভাবে কিন্তু একটি উল্লেখই করা হয়নি। তো এজন্য এই সকল কিছু বিবেচনা করেই, যদিও ম্যাক্স ওয়েবারের এই ধারণাটি এটি একটি সফল ধারণা হিসেবে প্রথমে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এটি ব্যর্থতার পর্যবসিত হয়েছে। তো গণতন্ত্র একটি পুরোপুরিভাবে একটি গতিশীল ধারণা এবং এই ধারণাটি আরও বেশি কার্যকর হবে আমাদের প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে এবং এটি আরও একটি কার্যকরী সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হবে। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। সবাই ভালো থাকবে।